এই মুভি কোনো ইন্ট্রোডাকশন দেব না। মুভি মাঝে মাঝে মনে হবে এরপর কি ঘটতে চলেছে সেটা তুমি বুঝে ফেলেছ, কিন্তু তোমার ধারণা সবসময় ভুল হবে। আর ঠিক এই কারণে মুভিটা শুরু থেকে শেষ দৃশ্য পর্যন্ত তোমার ব্রেন নিয়ে খেলবে। শুধু একটা কথা মনে রেখো, আমরা যা কিছু দেখি সব কিছু সত্যি নাও হতে পারে। তো এরকমই একটা মাস্টারপিস হরর সাসপেন্স থ্রিলার মুভি নিয়ে হাউন্টেড হেভেন বাংলা প্রেজেন্টস ছড়ি। সাক্ষী ও হেমন্ত দম্পতি খুব সুখে দিন কাটাচ্ছিল এবং সাক্ষী তখন সন্তান সম্ভবা। কিন্তু হঠাৎ এক রাতে তাদের জীবনে অন্ধকার নেমে আসে। হেমন্ত ব্যবসার জন্য কিছু মানুষের থেকে বড় অঙ্কের টাকা ধার নিয়েছিল, যা তার পার্টনার নিয়ে পালিয়ে যায়। পাওনাদাররা বাড়িতে ঢুকে হেমন্তকে প্রচণ্ড মারধর করে এবং ২৪ ঘন্টার মধ্যে টাকা ফেরত দেওয়ার আল্টিমেটাম দেয়। জীবন বাঁচাতে হেমন্ত ও সাক্ষী শহর ছেড়ে পালানোর সিদ্ধান্ত নেয়। তাদের বিশ্বস্ত ড্রাইভার কাজালা তাদের সাহায্য করতে এগিয়ে আসে এবং পরামর্শ দেয় যে ৩০০ কিলোমিটার দূরে তার গ্রামের বাড়িতে তারা নিরাপদে লুকিয়ে থাকতে পারবে। মাঝরাতেই তারা রওনা হয় এবং পরদিন বিকেলে এক বিশাল আখের ক্ষেতের সামনে এসে পৌঁছায়। সেখানে গাড়ি থামিয়ে কাজালা জানায় যে এর পরে আর গাড়ি যাবে না। সে তাদের আখের ক্ষেতের ভেতরের একটি সরু পথ দিয়ে হেঁটে যেতে বলে এবং জানায় সে পরে আসছে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে সাক্ষী ও হেমন্ত একটি গোল ফাঁকা জায়গায় এসে পৌঁছায়, যেখান থেকে অনেকগুলো রাস্তা বেরিয়ে গেছে। কোন দিকে যাবে বুঝতে না পেরে এবং গর্ভবতী সাক্ষীর শারীরিক অবস্থার কথা ভেবে হেমন্ত তাকে সেখানে একটু বিশ্রাম নিতে বলে। তারা জানত না যে এই আখের ক্ষেতের গোলকধাঁধাই তাদের জন্য এক ভয়ঙ্কর রহস্যের শুরু হতে চলেছে। হেমন্ত চলে যায়। সাক্ষী ওখানে একা বসেছিল। তার চোখ লেগে গিয়েছিল এবং সে ঘুমিয়ে পড়েছিল। চোখ খুলতেই তার মনে হয় কেউ বা কারা যেন তার আশেপাশেই আছে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। সে ভয় পেয়ে হেমন্তের নাম ধরে চিৎকার করতে থাকে এবং একা একা পথ চলতে শুরু করে। একসময় সাক্ষী হেমন্তকে দেখতে পায়। তার সাথে একজন মাঝবয়স্ক মহিলা। এই মহিলা হল ড্রাইভার কাজালার স্ত্রী। এনার নাম ভান্যদেবী। সাক্ষী বলে, হেমন্ত, তুমি আমাকে একা ফেলে এখানে চলে এলে? তুমি তো বাড়ি খুঁজে পেয়েছ, তাহলে আমাকে আর খুঁজতে যাওনি কেন? হেমন্ত কিছু বলে না, কিন্তু কেন বলে না এটা তোমরা মুভির শেষে বুঝতে পারবে। মহিলা বলে, তোকে অনেক খোঁজা হয়েছিল রে মা, তোকে আমরা খুঁজে পাচ্ছিলাম না। এই মহিলা সম্পর্কে সম্পূর্ণ বলছি না, কারণ বাকিটা মুভিতে বুঝতে পারবে এই মহিলা কে বা কি। এতটুকু বলে দেই, এই মহিলা মেয়েদেরকে পুরুষের দাস বলে মনে করে আর মেয়ে সন্তান জন্মানোকে পাপ বলে মনে করে। সাক্ষী ভান্যদেবীকে জিজ্ঞেস করে, পাশে একটা ঘর দেখলাম, ওখানে কে থাকে? ভান্যদেবী বলে, থাকে না, চলে গেছে। সাক্ষী বলে, কোথায় গেছে? ভান্য বলে, মারা গেছে। ওখানে আমার দেওর যোগেশ্বর আর তার স্ত্রী থাকত। তারা মারা যাওয়ার পর থেকে ঘরটা ওরকমই পড়ে আছে। পরদিন সকালে সাক্ষী বাড়ির চারপাশে ঘুরে দেখতে বের হয়। পাশের ঘরটার দিকে তাকিয়ে সে দেখে জানলার দরজায় কালো কালো দাগ। ঘরে ঢুকে দেখে দেওয়ালগুলো কালো, যেন আগুনে পুড়ে গেছে। ঘরের ভেতরে একটা বিকট গন্ধ। সে পাশের ক্ষেতের সরু রাস্তা ধরে এগিয়ে এক জায়গায় এসে দেখে একটা মরা গাছ। গাছটা অনেক উঁচু আর তার নিচে একটা বড় কুয়া। অবাক ব্যাপার হলো, কুয়ার জলে তাকিয়ে দেখা যায় জলে সাক্ষীর কোনো ছায়া নেই। রাতের বেলায় হেমন্ত সাক্ষীকে বলে, শোনো, আমি টাকার জোগাড় করতে শহরে যাচ্ছি। এখানে ফোনের নেটওয়ার্কও নেই। যতদিন আমি ফিরছি না, তোমার দেখাশোনা করবে ভান্যদেবী। সাক্ষী প্রথমে একা থাকতে রাজি হয় না, কিন্তু হেমন্ত তাকে বুঝিয়ে বলে, চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব, আমাকে ফিরতেই হবে। পরদিন সকালে উঠে সাক্ষী দেখে হেমন্ত তাকে কিছু না বলেই চলে গেছে। তার বিছানাটা খালি পড়ে আছে। বাইরে এসে সে দেখে বাড়ির দেয়ালের পাশে একজন মহিলা কাঠ কাটছে। সামনে গিয়ে দেখে সেই মহিলার পেটে একটা কাটা দাগ। ঠিক তখনই ভান্যদেবী এসে মেয়েটাকে বকাবকি করে বলে, এত জোরে জোরে কাট কাটছিস কেন? মেয়েটা কিছুই বলে না। ভান্যদেবী বলে, ওটা একটা অশুভ মেয়ে, ওটা আমার ছেলের বউ, ওর নাম রানী, আর আমার ছেলের নাম রাজবীর। সাক্ষী জিজ্ঞেস করে, ও ওরকম চুপচাপ কেন, কি হয়েছে ওর? ভান্যদেবী বলে, ওর যখন ৮ মাসের বাচ্চা পেটে ছিল, আমি অনেক না করেছিলাম, ক্ষেতের মধ্যে যাস না, ক্ষেতের মধ্যে যাস না,
কিন্তু কোনো বারণই শুনল না। একা একা ক্ষেতের মধ্যে চলে গিয়েছিল। অনেক খোঁজাখুঁজি করেও ওকে পাওয়া যায়নি। তারপর একদিন দেখি এক জায়গায় উল্টে পড়ে আছে। যেহেতু উল্টে পড়েছিল, পেটের বাচ্চাটা মারা গেছে। ওর পেট কেটে মরা একটা ছেলে বাচ্চা বের করা হয়েছিল। আর তখন থেকেই রানী কেমন যেন চুপ হয়ে গেছে। সাক্ষী জিজ্ঞেস করে, আর আপনার ছেলে? মহিলাটা বলে, আমার ছেলে রাজবীর মনের দুঃখে গ্রাম ছেড়ে শহরে চলে গেছে। এখন শেষে শহরেই সেটেল হয়ে গেছে। সেদিন সন্ধ্যাবেলায় ভান্যদেবী রানীকে অন্য বাড়িতে রেখে আসতে চায়, আর সে সাক্ষীর সঙ্গে এই বাড়িতেই থাকবে, কারণ হেমন্ত তখন এই বাড়িতে নেই। ভান্যদেবী চলে যাওয়ার পর সাক্ষী একাই ছিল বাড়িতে। সে যখন ঘরে ঢুকছিল, হঠাৎ করে গেটের দিক থেকে একটা আওয়াজ আসে। সাক্ষী পেছন ফিরে দেখে ওখানে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে। বাচ্চাটাকে একটু অদ্ভুত দেখতে, কিন্তু সাক্ষীর কাছে ব্যাপারটা স্বাভাবিকই লাগে, কারণ সাক্ষী বাচ্চা খুব ভালোবাসে। শহরে তার একটা এনজিও আছে যেখানে সে অনাথ বাচ্চাদের দেখাশোনা করে। কিন্তু একটু একটু পর দেখা যায় একটা নয়, 3টে বাচ্চা। একটা একটু ছোট, একটা তার থেকে বড়, আর আরেকটা মোটামুটি বড়। একটা বাচ্চার পেছনে মন্ত্রমুগ্ধের মতো সাক্ষী পেছন পেছন যেতে থাকে। ঠিক তখনই ভান্যদেবী সেখানে চলে আসে এবং সাক্ষীর হাত ধরে টেনে নেয়। ভান্যদেবী জিজ্ঞেস করে, ওদিকে কোথায় যাচ্ছিলি রে মেয়ে? সাক্ষী বলে, বাচ্চাটা তো খুব মিষ্টি। ভান্যদেবীর চোখে মুখে আতঙ্কের ছাপ পড়ে যায়। সাক্ষী বলে, 3টা ছেলে ছিল, ওরা খুব মিষ্টি। ভান্যদেবী চিৎকার করে বলে, ওদের থেকে তুই দূরে থাকবি, ওদের ছায়াও যেন তোর ওপর না পড়ে। সাক্ষী বলে, না, বাচ্চা আমার ভালো লাগে, আমি ওদের সঙ্গে মিশবই, আপনি আমাকে বাধা দিতে পারবেন না। ভান্যদেবী প্রচণ্ড রেগে যায়। রেগে গিয়ে সে সাক্ষীর হাত ধরে ঝটকা টান দেয় এবং বলে, দেখতে পেলি না রানীর কি অবস্থা হয়েছিল? আমার কথা না মানলে তোর সাথেও খারাপ কিছু ঘটবে। সেদিন রাতে সাক্ষী ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখে ভান্যদেবীর যেখানে থাকার কথা সেই বিছানায় সে নেই। সাক্ষী এদিক ওদিক খুঁজতে থাকে। দেখা যায় ভান্যদেবী কোনো এক অজানা আতঙ্কে এক জায়গায় ঠিক এইভাবে বসে আছে। পরদিন সকালবেলা আয়নায় নিজেকে দেখছিল সাক্ষী। হঠাৎ আয়নার ভেতরে সে দেখতে পায় রানী ওপাশ থেকে তার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। সাক্ষী হাসি মুখে বাইরে বেরিয়ে আসে এবং রানীর দিকে যায়। রানীর চোখ মুখ দেখে মনে হয় সে যেন কোনো একটা গোপন রহস্য বলতে চায়, এমন কিছু যেটা সাক্ষীর জানা উচিত। করুণ চোখে অদ্ভুত দৃষ্টিতে রানী সাক্ষীর দিকে তাকিয়ে থাকে। কিন্তু ঠিক সেই সময় সাক্ষী দেখে রানী হঠাৎ ওদিকে তাকিয়ে ভয় পেয়ে যায়। তাকিয়ে সাক্ষী দেখে ভান্যদেবী দাঁড়িয়ে আছে। ভান্যদেবী কেমন একটা অদ্ভুত দৃষ্টিতে রানীর দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে সাক্ষী আবার ওই 3টে ছেলেকে দেখতে পায়। এবারও সাক্ষী ওদের পেছন পেছন যেতে থাকে। পেছনের সেই ঘরটার সামনে গিয়ে সে দেখে ঘরের বাইরে একটা পুরনো রেডিও রাখা। রেডিওতে একটা ক্যাসেট লাগানো আছে। সেই ক্যাসেটে মেয়েলি সুরে কারো গাওয়া একটা গান বাজছে, যেন কোনো মা বাচ্চাদের ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়াচ্ছে, এরকম একটা গান। বাচ্চাগুলোর পেছন পেছন সাক্ষী রেডিওটা নিয়ে সেই ঘরে ঢোকে, কিন্তু ঘরে ঢুকে কাউকেই দেখতে পায় না। সে যখন পেছন ফিরে তাকায়, ঠিক তখনই দেওয়াল থেকে একটা কালো হাতের মতো বেরিয়ে আসে, কিন্তু সাক্ষী সেটা দেখতে পায় না। সে যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন দেওয়ালের সঙ্গে চিপকে থাকা লাল রঙের বস্ত্র পরা এক মহিলার সঙ্গে 3টে বাচ্চাকে দেখা যায়। ঠিক এই সময় সেখানে ভান্যদেবী এসে যায়। সে রেগে গিয়ে বলে, তোকে বলেছিলুম না ওই বাচ্চাগুলো থেকে দূরে থাকতে, আর এই রেডিওটা কোথায় পেলি তুই? ভান্যদেবী রেডিওটা হাতে নিয়ে ওপাশে ছুঁড়ে ফেলে দেয়। সাক্ষী রেগে গিয়ে বলে, শুনুন, আপনাদের বাড়িতে আমি থাকি, আপনাকে আমার এত খেয়াল রাখতে হবে না। আপনি যতটা খেয়াল রাখছেন আমি বুঝতে পারছি, আর আপনার এই রূপটাই যে আসল রূপ নয় সেটাও আমি বুঝতে পারছি। আপনি আসলে আমার কেয়ার করছেন না। আপনার আসল রূপটা সেটা যেটা আপনি রানীর সঙ্গে করেন। আমি জানি এই সব কিছু একটা নাটক, এখানে কিছুই সত্যি নয়, আপনিও সত্যি নন। এই কথা বলে সাক্ষী রেগে গিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। সন্ধ্যার পর হেমন্তের আওয়াজে সাক্ষীর চোখ খুলে যায়। সে দৌড়ে গিয়ে দেখে হেমন্ত ফিরে এসেছে, আর ভান্যদেবী হেমন্তের খোঁজ খবর নিচ্ছে। হেমন্তকে দেখে সাক্ষীর জয় চোখে জল চলে আসে।
সন্ধ্যা হয়ে যাওয়ায় ভান্নদেবী একটা লণ্ঠন নিয়ে ক্ষেতের পথ ধরে চলে যায়। সাক্ষী হেমন্তকে বলে, হেমন্ত, আমার এখানে সবকিছু খুব অদ্ভুত লাগছে। ওই মহিলা সবসময় আমার উপর নজর রাখে। আমার মনে হয় ও আমাদের পেটের বাচ্চাটার দিকেই নজর রাখে, কারণ ওর ছেলের বউ বাচ্চার জন্ম দিতে পারেনি। আমার মনে হয় ওরা আমাদের বাচ্চাটাকে চায়। হেমন্ত বলে, না না, এসব কিছুই না। কেন এমন করবে? উনি আমাকে ছেলের মতো ভালোবাসে, তোমাকে নিজের ছেলের বউয়ের মতো তো ভালোবাসে। এসব সবই তোমার ভ্রম। সাক্ষী বলে, না, আমার সবকিছুই অদ্ভুত লাগছে। ওই মহিলা স্বাভাবিক নয়। তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। আমি আর কিছুতেই এখানে থাকব না, হেমন্ত। সে জেদ ধরে বসে, আর শেষমেশ তার জেদের কাছে হেমন্তকে হার মানতেই হয়। হেমন্ত বলে, ঠিক আছে, তোমার যেটাতে ভালো লাগবে না আমি সেটা কখনোই করব না। চলো, আমরা এখান থেকে চলে যাই। ঠিক তখনই মাঝরাতে তারা ব্যাগপত্র গুছিয়ে নিয়ে ওই বাড়ি থেকে ক্ষেতের পথ ধরে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু কিছু জিনিস ভীষণ অশুভ হয়ে ওঠে। তারা যখন বাড়ির বাইরে বেরোচ্ছিল, ক্ষেতের পথ ধরে সামনেই এগোতেই হঠাৎ করে হেমন্তের মাথায় কেউ একজন লাঠির বাড়ি মারে। আর দেখা যায় সে আর কেউ নয়, সেই ড্রাইভার কাজলা। একই সময় ভান্নদেবী সাক্ষীর মুখে ক্লোরোফর্ম ভেজানো রুমাল চেপে ধরে। এখান থেকেই কাহিনীতে টুইস্ট আরও বেড়ে যায়, আর গল্প ঘুরে যায় সম্পূর্ণ অন্যদিকে। দেখা যায় রাতের অন্ধকারে ক্ষেতের মাঝখানের সেই গোল জায়গাটাতে দাঁড়িয়ে আছে এক তান্ত্রিক। সামনে চলছে এক ভয়ঙ্কর যজ্ঞ। এক পাশে দাঁড়িয়ে আছে কাজলা আর ভান্নদেবী, আরেক পাশে রক্তাক্ত অবস্থায় হেমন্ত, আর আধ খোলা চোখে পড়ে আছে সাক্ষী। সাক্ষীর জ্ঞান কখনো আসছে, কখনো আবার হারিয়ে যাচ্ছে। তার কপাল আর গলায় শ্মশানের মাটি লাগিয়ে দেওয়া হচ্ছে, আর তান্ত্রিক জোরে জোরে মন্ত্র পড়ছে। এরপর দেখা যায় ভান্নদেবী সাক্ষীকে বিছানার সঙ্গে মোটা মোটা দড়ি দিয়ে হাত পা বেঁধে দিচ্ছে। ভান্নদেবীর চোখে মুখে তখন কেমন যেন এক অদ্ভুত ভয়ঙ্কর ভাব। এক অদ্ভুত গলায় সাক্ষীকে বলে, শোন মেয়ে, আজ তোকে একটা কাহিনী শোনাব। তোর তো গল্প শুনতে খুব ভালো লাগে, তুই নিজেই বলেছিলি। আয়, আজ আমি একটা গল্প শোনাই। আজ থেকে অনেক অনেক বছর আগে আমাদের পরিবারে খুব সুখ শান্তি ছিল। একদিন আমার দেওরের বিয়ে দিলাম। মেয়েটার নাম ছিল সোনাইনি। কিন্তু সে সাধারণ মেয়ে ছিল না রে, ও ছিল একটা ডাইনি। আমার একটাই নয়, 4টা ছেলে ছিল। রাজবীর আমার বড় ছেলে, আর বাকি 3টা ছিল ছোট। ওই ডাইনিটা আমার ছোট ছেলেগুলোকে বশ করে নিয়েছিল। সব সময় আমার বাচ্চাগুলো ওর কাছেই থাকত। বুঝতেই পারতাম না ওরা আমার বাচ্চা না ওর বাচ্চা। এমনভাবে বশ করেছিল যে সারাক্ষণ ছোট মা। একদিন সাহস করে আমি আমার দেওর যোগেশ্বরকে সব খুলে বললাম, তোর ওটা বউ নয়, ওটা একটা ডাইনি। ওদের মধ্যে ভয়ঙ্কর ঝগড়া হলো। একসময় ক্ষেতের মাঝখান থেকে আমার দেওরের চিৎকার শুনতে পেলাম। আমি আর আমার স্বামী ছুটে গিয়ে দেখি সেই ডাইনি আমার দেওরের বুকে ছুরি বসিয়ে যোগেশ্বরকে মেরে ফেলেছে। তারপর নিজে ওই বড় কুয়াটায় লাফ দিয়ে আত্মহত্যা করল। কিন্তু একা মরলে তো কথা ছিল না, ও সঙ্গে আমার 3টা ছেলেকেও কেড়ে নিয়ে গেল। ওরা সবাই ওই কুয়াতেই ডুবে মরল। আর তুই যে 3টে ছেলেকে দেখতে পাস, ওরা আমারই ছেলে, কিন্তু ওরা মৃত। আর সেদিন থেকেই আমাদের বাড়িতে একটা ভয়ঙ্কর অভিশাপ লেগে আছে। এরপর আমার ছেলে রাজবীরের বিয়ে দিলাম রানীর সঙ্গে। রানী তখন 8 মাসের গর্ভবতী। আমি বারবার বলেছিলাম ক্ষেতের দিকে যাস না, কিন্তু একদিন সে ওই ক্ষেতের গোল জায়গাটায় নিজের পেটে নিজেই ছুরি চালিয়ে বাচ্চাটাকে মেরে ফেলল। ছেলে সন্তান না হলে বংশ বাড়বে কি করে, তাই আবার বিয়ে দিলাম। কিন্তু জানিস, একই ঘটনা ঘটল। আমার ছেলের দ্বিতীয় বউও নিজের পেট কেটে নিজের গলা কেটে মারা গেল। আবার বিয়ে দিলাম, তার সাথেও একই পরিণতি। তবুও আমি আশা ছাড়িনি। এবার রাজবীরের বিয়ে দিয়েছি শহরে, তার বউ এখন গর্ভবতী। কিন্তু আমাদের সৌভাগ্য, তুই আর হেমন্ত ঘটনাচক্রে এখানে এসে পড়েছিস। আর সবচেয়ে আশ্চর্যের কথা, তোরও 8 মাসের গর্ভ চলছে। তান্ত্রিক বলেছে কোনো 8 মাসের গর্ভবতী মেয়ে যদি এই বাড়িতে টানা 3 রাত কাটাতে পারে এবং ওই ডাইনির হাত থেকে প্রাণ বাঁচাতে পারে, তাহলে আমাদের বংশের উপর থেকে এই অভিশাপ মুছে যাবে। আর খুশির খবর কি জানিস? তুই সেই মেয়ে।
তোকে 3 দিন 3 রাত এখানেই একা থাকতে হবে। আর তুই যদি ওই ডাইনির ছায়া থেকে বেঁচে যেতে পারিস, তাহলে আমাদের বংশের উপর থেকে এই অভিশাপ চিরতরে মুছে যাবে। এই সময় ভান্যদেবীকে ভীষণ ভয়ঙ্কর দেখাচ্ছিল। ভান্যদেবী সাক্ষীকে বলে, আমি আমার বংশের জন্য একজন বংশধর পাব। তোকে আমি খুব ভালোবাসি রে মেয়ে, তুই তো আমার মেয়ের মতো। এতটুকু করতে পারবি না আমার পরিবারের জন্য? তাহলে আমাদের ওপর আর কোনো অভিশাপ থাকবে না। এই জায়গায় এসে মনে হয় এই কাহিনীর আসল রহস্য বুঝি এটাই। কিন্তু যদি তাই মনে হয়, তাহলে তুমি ভুল করছো। আগেই বলেছিলাম, বারবার মনে হবে এটাই সত্যি, কিন্তু পরে গিয়ে দেখা যাবে সেটাই ভুল। চোখে যা দেখছো সবসময় সেটাই সত্যি হয় না। যাওয়ার সময় ভান্যদেবী শেষ কথা বলে যায়, শোনো রে মেয়ে, এই 3 দিন 3 রাত তোর সাথে যা যা হবে, তুই যা যা দেখবি, সেগুলোর কোনোটাই সত্যি নয়, সবই ভ্রম, এটা মনে রাখিস। আর তুই যে রেডিওতে গানটা শুনেছিলি, জানিস কে গেয়েছিল সেই গান? সে আবার আজ রাতে তোকে সেই গান শোনাবে। কিন্তু মনে রাখিস, চারদিকে যা দেখবি, যা শুনবি, সবই ভ্রম। এই কথা বলে ভান্যদেবী চলে যায়। ভান্যদেবী চলে যাওয়ার পর সেই ঘরে এক ভয়ঙ্কর মূর্তি প্রবেশ করে। ধীরে ধীরে সে তার হাত বাড়িয়ে সাক্ষীর পেটের দিকে নিয়ে যায়। পরদিন সকালে উঠে সাক্ষী দেখে তার পেটে একটা কালো হাতের ছাপ। সে বাইরে বেরিয়ে হেমন্তের নাম ধরে চিৎকার করতে থাকে, কিন্তু হেমন্তের কোনো খোঁজ পাওয়া যায় না। সাক্ষী ভয়ে কাঁপতে থাকে। সে ঠিক করে যে করেই হোক এখান থেকে পালাতে হবে। সে ক্ষেতের ভেতরে ঢুকে পড়ে, কিন্তু ক্ষেতের মাঝখানে যেদিকেই তাকায়, সেদিকেই সে দেখতে পায় লাল রঙের বস্ত্র পরা এক মহিলাকে, যার মুখ দেখা যায় না। আর সেই 3টে বাচ্চা হাসতে হাসতে দৌড়াতে থাকে। একসময় সাক্ষী সেই কুয়ার সামনে এসে পড়ে, দেখে 3টে বাচ্চা কুয়ার সামনে দাঁড়িয়ে হাসছে। হঠাৎ করে তারা বলে, ওই তো আমাদের মা এসেছে, ওই যে আমাদের মা। ঠিক তখনই লাল বস্ত্র পরা সেই মহিলাকে দেখা যায়। এবার তার মুখটা কিছুটা বোঝা যায়। খুঁড়িয়ে খুঁড়িয়ে সে কুয়ার সামনে আসে এবং হঠাৎ করেই কুয়াতে ঝাঁপ দেয়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, 3টে বাচ্চাও একসাথে হাসতে হাসতে কুয়াতে ঝাঁপ দেয়। সাক্ষী আতঙ্কে দৌড়ে আবার বাড়ির ভেতরে ফিরে আসে। সে মাথায় বুদ্ধি লাগিয়ে ছাদে উঠে পড়ে, কারণ একটা উঁচু জায়গা দরকার, যেখান থেকে বোঝা যাবে এখান থেকে বের হওয়ার রাস্তা কোন দিকে। চারদিকে শুধু আখের ক্ষেত। হঠাৎ করে সে ক্ষেতের মাঝখানে দেখতে পায় সেই কাকতাড়ুয়াটাকে। হ্যাঁ, যেটাকে মুভির শুরুতেই দেখানো হয়েছিল, যাতে দর্শক ভুলে না যায় আর দিক চেনা যায়, সেজন্যই কাকতাড়ুয়াটা দেখানো হয়েছিল। সাক্ষী সেই কাকতাড়ুয়ার দিকেই হাত সোজা করে দৌড়াতে শুরু করে, কারণ মুভির শুরুতে দেখানো হয়েছিল হেমন্ত আর সাক্ষী যে রাস্তা দিয়ে এসেছিল, সেই রাস্তার পাশেই ছিল ওই কাকতাড়ুয়া। সুতরাং সেখানে পৌঁছাতে পারলেই এই ভয়ঙ্কর জায়গা থেকে বেরিয়ে যাওয়া সম্ভব। সাক্ষী সেখানে পৌঁছেও যায়। রাস্তা যাতে হারিয়ে না ফেলে, সে একটা গাছের পাতা ছিঁড়ে সেই পাতাই বেঁধে রাখতে থাকে। যে রাস্তা দিয়ে সে প্রথমে এখানে এসেছিল, সেই রাস্তাটাও সে খুঁজে পায়। এবার সাক্ষীর চোখে মুখে হাসি ফুটে ওঠে, কারণ সে এখান থেকে বাইরে যাওয়ার রাস্তা পেয়ে গেছে। সে তাড়াতাড়ি পা চালায়, কিন্তু কথায় বলে, ভাগ্য যখন খারাপ তখন খোলা রাস্তাও বন্ধ হয়ে যায়। সে গিয়ে দেখে সেই রাস্তা আশ্চর্যজনকভাবে আখের গাছ দিয়ে বন্ধ হয়ে গেছে। সেই রাস্তার কোনো অস্তিত্বই আর নেই। আশেপাশে ক্ষেতের মাঝখান দিয়ে যে সরু সরু গলিগুলো ছিল, সেগুলো দিয়েও সে পালানোর চেষ্টা করে, কিন্তু সব গলিতেই একইভাবে আখের গাছ দিয়ে পথ আটকানো। সুতরাং আবার সেই বাড়িতে ফেরা ছাড়া সাক্ষীর আর কোনো উপায় থাকে না। এরপর সে একটা কাপড়ে কয়লা দিয়ে পুরো এরিয়াটা চারপাশ ঘুরে ঘুরে ম্যাপ আঁকতে শুরু করে, কিন্তু সে ব্যর্থ হয়। কান্নায় ভেঙে পড়ে সাক্ষী। হঠাৎ করে সে সেই গানটা শুনতে পায়। কেউ যেন গুনগুন করে গাইছে। বাড়ির ওই পাশটায় গিয়ে সে দেখে সেই বাচ্চাগুলোকে, কিন্তু এবার বাচ্চাগুলোকে আর আগের মতো লাগে না। সবাই যেন জীবিত হয়ে উঠেছে, আর সোনায়নিও একদম জীবন্ত মনে হচ্ছে। বাচ্চাগুলো সোনায়নিকে জিজ্ঞেস করছিল, ছোট মা, তোমার পেটে কি মেয়ে শিশু আছে? সোনায়নি বলল, হ্যাঁ। বাচ্চাগুলো বলল, আমরা খেলব, ওর যখন জন্ম হবে
আর একটু বড় হবে তখন আমরা ওর সাথে খেলব। ঠিক তখনই সাক্ষী দেখতে পায় ভান্নদেবী আর তার বড় ছেলে যোগেশ্বর সেখানে আসে। যোগেশ্বর সোনাইনুইকে মারতে উদ্যত হয়। সোনাইনি ক্ষেতের দিকে পালায়, আর সাক্ষীও পেছন পেছন যায়। হঠাৎ সাক্ষী দেখে যেন কেউ তাকে লাঠি দিয়ে মারছে, কিন্তু পরক্ষণেই সে বুঝতে পারে লাঠির বাড়ি পড়ছে তার ওপর নয়, সোনাইনির ওপর। যোগেশ্বর লাঠি দিয়ে সোনাইনুইকে মারছিল। সাক্ষী অবাক হয়ে যায়, এসব কি হচ্ছে? এরা তো সবাই মারা গেছে, তাহলে আবার জীবিত হলো কি করে? আর অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলোই বা তার চোখের সামনে আবার কেন ঘটছে? সে দেখতে পায় যোগেশ্বরের সামনে সোনাইনি কাঁদতে কাঁদতে বলছে, আমার বাচ্চাটাকে মেরো না, আমার বাচ্চাটাকে ছেড়ে দাও। যোগেশ্বর বলে, শুধু বাচ্চা কেন, তোকে নিয়েও মারব। এই সময় সেই 3টে ছোট বাচ্চার মধ্যে একজন সোনাইনুইর হাতে একটা চাকু দেয় আত্মরক্ষার জন্য। যোগেশ্বর যখন সোনাইনুইকে মারতে এগিয়ে আসে, তখন বাচ্চাগুলো যোগেশ্বরের পা টেনে ধরে। যোগেশ্বর পড়ে যায় আর চাকুটা ঠিক তার বুকের ভেতর গিয়ে গেঁথে যায়। ঠিক তখনই ভান্নদেবী সেখানে এসে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, তুই আমার ছেলেকে মেরে ফেললি ডাইনি। সোনাইনি কাঁদতে কাঁদতে বলে, আমি মারিনি, আমি মারিনি। ভান্নদেবী চিৎকার করে বলে, আমি দেখেছি, তুই মেরেছিস। সে তার স্বামী কাজলা আর ছেলে রাজবীরকে চিৎকার করে ডাকতে থাকে। আর ঠিক সেই মুহূর্তেই সবাই হঠাৎ করে গায়েব হয়ে যায়। সাক্ষী দেখে তার সামনে সোনাইনি কটমট করে তার দিকে তাকিয়ে আছে, তার হাতে সেই ছুরিটা। আর ঠিক তখনই সাক্ষী দেখতে পায় রানী আর রাজবীরের বাকি দুজন স্ত্রী ঠিক এইখানেই, ঠিক এইভাবেই ছুরি দিয়ে নিজেদের পেট কেটেছে। মুহূর্তের মধ্যেই সবকিছু হঠাৎ করে গায়েব হয়ে যায়। রাতের বেলায় সাক্ষী দেখে পাশের ঘরে আগুন দিয়ে কাউকে মারার চেষ্টা করা হচ্ছে। সে নিজের মনে মনে বলতে থাকে, ওকে মেরো না, ও কোনো দোষ করেনি। সে যখন সেই ঘরে ঢোকে তখন দেখে তার গায়ে যোগেশ্বর আর ভান্নদেবী আগুন ধরিয়ে দিয়েছে। চোখ খুলে সাক্ষী দেখে সে একটি সদ্যজাত শিশুর জন্ম দিয়েছে। পাশে বসে আছে সেই 3টে বাচ্চা ছেলে। তারা বলে, ভয় পেও না, আমরা ওকে কিছু করব না, আমরা ওর কোনো ক্ষতি হতে দেব না। আবার সাক্ষীর জ্ঞান চলে যায়। দেখা যায় সেই বাচ্চাটার এক পাশে সোনাইনিও শুয়ে আছে। কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে এলে সাক্ষী হঠাৎ দেখে তার বাচ্চাটা তার কাছে নেই। বাচ্চাটাকে না পেয়ে সে পাগলের মতো ক্ষেতের দিকে ছুটে যায়। সেখানে সে দেখে রাজবীর সেই বাচ্চাটাকে কুয়ার মধ্যে ফেলে দিচ্ছে। সাক্ষী চিৎকার করে ওঠে, কিন্তু কোনো লাভ হয় না। কাজলা শয়তানি হাসি দিয়ে বলে, মেয়ে সন্তান দিয়ে কি হবে, ছেলেরাই বংশ বাড়ায়। মেয়ে সন্তান বলি দেওয়া উচিত। মেয়ে সন্তান বলি দিলে আমাদের খেতে ফসল ভালো হয়। মেয়ে সন্তান কোনো কাজে লাগে না। এখানে স্পষ্ট করে বলা দরকার, কন্যা সন্তান বলি দেওয়া বা কন্যা সন্তানের প্রতি ঘৃণা চরম জঘন্য কুসংস্কার। এগুলো শুধুমাত্র এই মুভির কাল্পনিক কাহিনীর অংশ। আমি বা এই চ্যানেল বাস্তবে এমন কোনো নিষ্ঠুরতা বা ঘৃণাকে কখনোই সমর্থন করি না। ছেলে বা মেয়ে দুজনেই আল্লাহর সৃষ্টি, দুজনেরই সমান মর্যাদা থাকা উচিত। কিন্তু এখানেই গল্প শেষ নয়। আসল সাসপেন্স আর টুইস্ট তখনও বাকি। এরপর দেখা যায় রাজবীর যখন কুয়াতে বাচ্চাটাকে ফেলে দিয়ে চলে যাচ্ছিল, তখন সাক্ষী অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে থাকে। সে কুয়ার ভেতরে তাকিয়ে দেখে সেখানে অসংখ্য বাচ্চার মৃতদেহ পড়ে আছে। ঠিক তখনই সে হঠাৎ খেয়াল করে, তার তো আসলে এখনো বাচ্চাই হয়নি, তার পেট আগের মতোই ফুলে আছে। সে কান্নায় ভেঙে পড়ে, পেট ধরে বলতে থাকে, আমি তোকে জন্ম দেবই, আমি তোকে জন্ম দেব। এরপর সাক্ষী ওই 3টে বাচ্চা আর সোনাইনির সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে। তারপর আর কিছুই দেখা যায় না। পরের দৃশ্যে দেখা যায় সকালায় সকাল হয়ে গেছে। ভান্নদেবী কাঁদতে কাঁদতে বলে, তুই ঠিক আছিস তো ছড়ি? এখানে বলে দিই, ছড়ি শব্দের অর্থ হল মেয়ে। ভান্নদেবী আবার বলে, তোকে অনেক অনেক ধন্যবাদ, তোর জন্য আমাদের বংশের অভিশাপ দূর হল। ঠিক এই সময় সেখানে হেমন্ত আসে। এই বলে হেমন্ত সাক্ষীর হাত ধরে টান দেয়, কিন্তু সাক্ষী হঠাৎ বলে ওঠে, হেমন্ত দাঁড়াও, এই গল্পের চরিত্রগুলোর মুখোশ একটু খুলে দিয়ে যাই।
সাক্ষী বলে, এদের ছেলে রাজবীর, আর এরা দুজন মিলে সোনাইনীকে হত্যা করেছে। সোনাইনী কোনো ডাইনি ছিল না। সোনাইনী তো বাচ্চা ভালোবাসত। ওর একটাই দোষ ছিল, সে কন্যা সন্তান জন্ম দিয়েছিল। সবাই মিলে সোনাইনীকে ওই ঘরটার মধ্যে জ্যান্ত জ্বালিয়ে দিয়েছিল। আধা জ্বলে যাওয়া শরীর নিয়ে মেয়েটা এখানেই পড়েছিল। পাশের ঘরে কেউ তাকে দেখতে আসেনি। যন্ত্রণায় ছটফট করতে করতে সেই অবস্থাতেই সে একটা মেয়ে সন্তান প্রসব করেছিল। আর আপনারা সেই বাচ্চাটাকে জোর করে নিয়ে এই কুয়াতে ফেলে দিয়েছিলেন। সোনাইনী পোড়া শরীর নিয়ে ছুটে গিয়েছিল তার বাচ্চাটাকে বাঁচাতে, কিন্তু পারেনি। নিজের বাচ্চাকে কুয়াতে ফেলে দিতে দেখে সে নিজেও কুয়াতে লাফ দেয়। ওকে বাঁচাতে ওই 3টে বাচ্চা ছেলেও একসাথে কুয়াতে ঝাঁপ দেয়। এইভাবেই ওদের মৃত্যু হয়েছিল। আর এই 3 দিন 3 রাত সোনাইনী আমাকে ওর জীবনের শেষ 3 দিনের যন্ত্রণা ঠিক একইভাবে অনুভব করিয়েছে। আমার চোখ দিয়ে আমাকে দেখিয়েছে। যে ঘটনাগুলোকে আমি ভ্রম ভেবেছিলাম, সেগুলোই আসলে সোনাইনীর জীবনের শেষ 3 দিনের বাস্তব সত্যি ঘটনা। ভ্রমের মধ্য দিয়েই আমি আসল সত্যটিটাকে দেখেছি। এই সময় ভান্যদেবী বলে, তুই কি জানিস ছড়ি? তুই জানিস ওটা একটা ডাইনি ছিল। আমার ছেলের বউদের ওই হত্যা করেছিল। সাক্ষী বলে, আপনার ছেলের বউদের ওদেরও হত্যা করেনি, ও বরং ওদের হাতে চাকু দিয়েছিল লড়াই করার জন্য আপনাদের বিরুদ্ধে। ওরা না বুঝে নিজের পেট কেটেছিল, কিন্তু প্রাণ নেয়নি। প্রাণ নিয়েছিল আপনার ছেলে রাজবীর। আর আপনারা দুজন মিলে কুড়ুল দিয়ে কুপিয়ে কুপিয়ে আপনারা ওদের হত্যা করেছিলেন, যাতে ওরা বাইরে গিয়ে কাউকে কিছু বলতে না পারে। একটা বউকেই আপনারা বাঁচিয়ে রেখেছিলেন, রানীকে, কারণ রানী নিজে থেকেই চুপ হয়ে গিয়েছিল। ভান্যদেবী চিৎকার করে বলে, চুপ কর মেয়ে, মেয়ের মতো লিমিটে থাক, নয়তো। সাক্ষী বলে, নয়তো কি? রাজবীরকে দিয়ে আমাকেও পিস পিস করে কাটবেন, তাই তো, তাই না? এই কথা বলেই সাক্ষী রাজবীরের দিকে তাকায়। আর ঠিক এখানেই ঘটে যায় কাহিনীর সবচেয়ে বড় টুইস্ট। হেমন্ত বলে, আমাকে তুমি রাজবীর কেন বলছো? সাক্ষী শান্ত গলায় বলে, তুমি হয়তো আমার কথা ঠিকমতো শোনোনি রাজবীর। আমি সবকিছু নিজের চোখে দেখেছি, নিজের শরীর দিয়ে অনুভব করেছি। তোমার চেহারাটাও আমি দেখেছি। আর এই কারণেই যখন আমি ভ্রমের মধ্যে ছিলাম, অদ্ভুতভাবে বারবার রাজবীরের দিকেই তাকাচ্ছিলাম, কারণ আমি তখনও ভাবতেই পারিনি রাজবীর আর হেমন্ত আসলে একই মানুষ। সাক্ষী বলে, আসল ঘটনাটা হলো যে রাজবীরের শহরে বিয়ের কথা বলা হয়েছিল, সেই মেয়েটা ছিলাম আমি। সব কিছু প্ল্যান করেই রাজবীর আমাকে এই বাড়িতে নিয়ে এসেছে, কারণ ওদের অন্ধবিশ্বাস ছিল এই বাড়িতে যদি টানা 3 দিন কোনো 8 মাসের অন্তঃসত্ত্বা নারী থাকতে পারে, তাহলে ওদের বংশে ছেলে সন্তান জন্মাবে, আর বহু বছরের অভিশাপ কেটে যাবে। এবার প্রশ্ন আসে, সেদিন কি হয়েছিল যখন সাক্ষী হাঁটু গেড়ে বসে পড়েছিল? দেখানো হয় সাক্ষী সেই চাকুটা নিজের পেটের খুব কাছে নিয়ে গিয়েছিল, আর তাকে এই কাজ করতে বাধ্য করছিল সুনেয়নীর প্রেতাত্মা। সুনেয়নীর আত্মা পাগলের মতো চিৎকার করছিল। সাক্ষীও চিৎকার করে বলে ওঠে, সুনেয়নী, আর না, এইভাবে পেট কেটে তুমি হয়তো ওদের বংশরোধ করতে পারো, কিন্তু এই সন্তানকে হত্যা করলে তুমিও ওদের মতোই হয়ে যাবে। আমি কথা দিচ্ছি, আমি এই মেয়ের জন্ম দেবই, আমি এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াব। এই কথা শোনার পর সুনেয়নীর আত্মার চিৎকার আরও বেড়ে যায়, এবং একসময় সেই আত্মা সেখান থেকে মিলিয়ে যায়। রাজবীর ওরফে হেমন্ত যখন বুঝতে পারে তার পরিচয় ফাঁস হয়ে গেছে, সে সাক্ষীকে মারতে যায়, কিন্তু সাক্ষী তার সামনে চাকু ধরে বলে, এই মেয়েকে আমি জন্ম দেবই, দেখি তোরা কে কি করতে পারিস। এই কথা বলেই সাক্ষী হঠাৎ করে চাকুটা মাটিতে ফেলে দেয়, আর এখান থেকেই শুরু হয় গল্পের আরেকটা বড় টুইস্ট। সাক্ষী ধীরে ধীরে সেখান থেকে হেঁটে চলে যেতে থাকে। অদ্ভুত ব্যাপার, তার মধ্যে কোনো চিৎকার করে, সে একেবারে স্বাভাবিকভাবে হাঁটতে থাকে। রাজবীর তার পেছনে ছুটে যায় তাকে হত্যা করার জন্য, কিন্তু ঠিক তখনই রানী ধারালো কুড়াল হাতে নিয়ে রাজবীরের ওপর কোপের পর কোপ মারতে শুরু করে। ভান্যদেবী আর কাজলা দৌড়ে আসে, কিন্তু কিছুক্ষণ পর পুরো এলাকা জুড়ে শুধু চিৎকার শোনা যায়। ভান্যদেবী আর কাজলার মৃত্যুর আর্তনাদ কাঁপিয়ে দেয় চারপাশ। সাক্ষী আবার এসে পৌঁছায় সেই গোল জায়গাটায়, দেখে
রাস্তা বন্ধ। ঠিক তখনই আবার দেখা যায় সেই 3টে বাচ্চাকে। তারা সাক্ষীকে সঠিক পথটা দেখিয়ে দেয়। সাক্ষীর মুখে হালকা একটা হাসি ফুটে ওঠে। বেরিয়ে যাওয়ার পথে সে দেখে সারা গায়ে রক্তমাখা রানী দাঁড়িয়ে আছে। রানী তার কাজ শেষ করেছে। রানীও সাক্ষীর সাথে একসাথে হাঁটা শুরু করে। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দেবেন। আপনাদের ভালোবাসা আর সাপোর্ট আমাকে আরও ভালো ভালো মুভি এক্সপ্লেন ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।